এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছি নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ স্যার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচন নিয়ে সংলাপ নয়, গণভবনের নিমন্ত্রণ শুভেচ্ছা বিনিময়ের অর্থবহ আলোচনা চায় বিএনপি। জাতীয় নির্বাচন বাতিলের সুযোগ নেই, উপজেলায় ভোটের তফসিল ফেব্রুয়ারির শুরুতেই। একদিন বিরতি দিয়ে কাল সিলেট পর্ব শুরু, ভেন্যু বদলে ভাগ্য পরিবর্তন চায় সিলেট খুলনা। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় নির্বাচন নিয়ে সংলাপের সম্ভাবনা নাকচ। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। নির্বাচন নিয়ে আর কোনো সংলাপের সুযোগ দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য রাজনৈতিক দলগুলোকে গণভবনে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে দলের বর্ধিত সভায় একথা জানান ওবায়দুল কাদের। 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভা। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ঢাকা সহ সারা দেশেই দলের ভেতরে কিছু দুর্বলতা আছে। নির্বাচনে দলের বিশাল বিজয় সুসংহত করতে এসব দুর্বলতা কাটানোর তাগিদ দেন তিনি। দম্ভ না দেখাতে সতর্ক করেন নেতাকর্মীদের। তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। এখানে কোনো সংলাপের বিষয় নেই, এটা শুভেচ্ছা বিনিময় হবে। নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ জানানোর প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, যেখানে সারা বিশ্ব নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে, সেখানে নির্বাচন নিয়ে আর কোনো সংলাপের সুযোগ নেই। এ মহাবিজয়ে যেন কেউ মহাদাপট দেখাতে না যায়। দাপট কেউ পছন্দ করে না। জনগণের সামনে আরো বিনয়ী হবেন এ মহাবিজয় থেকে। ছুটির দিন হলেও আওয়ামী লীগের বিজয় সমাবেশের জন্য সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের। দুর্ভোগ কিছুটা হবে, সেজন্য আমি আগেভাগেই জনগণের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আলোচ্যসূচি জানার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনা করবে ঐক্যফ্রন্ট। সিলেট শাহজালালের মাজার জিয়ারত শেষে তিনি বলেন, অর্থবহ আলোচনা চান তারা। আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবি জানান তিনি। নির্বাচনের দিন সহিংসতায় সিলেটে মারা যান ছাত্রদল নেতা সুহেল। এর 14 দিন পর তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গেলেন ঐক্যফ্রন্ট নেতারা। সিলেটে পৌঁছে প্রথমে হজরত শাহজালাল ও শাহপ্রাণের মাজার জিয়ারত করেন তারা। এ সময় মির্জা ফখরুল বলেন, আগের মতো সংলাপ হলে সেটা অর্থবহ হবে না। গতবারের মতো সংলাপ হয়, তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি, তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব। আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। বেলা 3টায় ঐক্যফ্রন্টের নেতারা পৌঁছান সিলেটের বালাগঞ্জে। সেখানে নিহত সোহেলের পরিবারকে 1 লাখ টাকা অনুদান দেন। পরে শোকসভায় বক্তব্য রাখেন জেএসডির আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মুস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। সভায় কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনের নামে আওয়ামী লীগ যে প্রহসন করেছে তা দীর্ঘস্থায়ী হবে না। নির্বাচনের নামে আওয়ামী লীগ প্রহসন করেছে, তারাও দীর্ঘস্থায়ী হবে না। আপনারা যদি অপেক্ষা করতে পারেন, তাহলে কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে। এ সময় ফখরুল বলেন, জামায়াত নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্য ব্যক্তিগত, ঐক্যফ্রন্টের নয়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের ঐক্যফ্রন্টের দাবি মেনে নেওয়ার সুযোগ নেই বলে জানালেন নির্বাচন কমিশনার সচিব হেলালুদ্দিন আহমেদ। আগারগাঁও কমিশন ভবনে বিকেলে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সচিব আরও বলেন, 17 ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে 5টি ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন।
প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে বসে ৪২তম কমিশন সভা। ২ ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন কমিশন সচিব। তিনি জানান, মার্চে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথমবারের মতো উপজেলা সদরে EVM-এ ভোট গ্রহণ হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমরা বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ ওয়ারি যে প্রশাসনিক যে বিভাগ আছে ওই বিভাগ ওয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই ভোটে জোটবদ্ধ হয়ে কেউ নির্বাচন করবেন কিনা সে বিষয়ে জানতে এরই মধ্যে ৯ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের চিঠি পাঠানো হয়েছে। মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে ১৭ ফেব্রুয়ারি। বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। ওই দিন আপনারা জানতে পারবেন যে মনোনয়নপত্র দাখিলের তারিখ, সময় এবং মনোনয়নপত্র বাছাইয়ের সময়। এ সময় এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের দাবির জবাব দেন সচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন এগুলো এখন আর করার সেই সুযোগ নেই। যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে নির্বাচন ট্রাইব্যুনালে গিয়ে তারা মামলা করতে পারে। এছাড়া সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ ১ আসনে পুনর্নির্বাচনের বিষয়ে সংসদ সচিবালয় অবগত করার পর কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান সচিব। বিষয়টি অবহিত হওয়ার পরে তারপরে তফসিল ঘোষণা করা হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারে শ্রমিক বিক্ষোভ সামাল দেওয়ার সময় কথা কাটাকাটির জেরে ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার ঘটনার প্রমাণ মিলেছে। ঢাকার একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে সকালে এই প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ। পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে রোববার সাভার ও আশুলিয়া এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। দায়িত্ব পালনে বিজিবির সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাজিবুল ইসলাম। বিজিবির ঢাকা সেক্টর সদর দপ্তরে কর্মরত মেজর রহমতের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যে ইনসিডেন্ট হয়েছে এটি যথাযথ কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে যে ব্যবস্থা গ্রহণে সেটা স্ব কর্তৃপক্ষ নেবেন বলে আমি বিশ্বাস করি। আইনসঙ্গতভাবে এটা ব্যবস্থা হবে। এদিকে ৮ দিনের অসন্তোষের পর সাভার আশুলিয়া এখন শান্ত। নতুন বেতন কাঠামো ঘোষণার পর কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা। রাজধানীর উত্তরা, মিরপুর, বাড্ডার কারখানাগুলোতেও স্বাভাবিক চিত্র দেখা গেছে। এদিকে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর কয়েকটি আগামীকাল খুলে দেওয়া হবে। ন্যূনতম মজুরির কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে ৬ জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এই প্রেক্ষাপটে মালিক, শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় কমিটি রোববার বৈঠক করে ৬টি গ্রেড সংশোধন করে। এরপরই বেতন বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ওই বৈঠকের পর থেকে কাজে ফেরে শ্রমিকরা। আজ প্রতিটি কারখানায় ঢোকার সময় শ্রমিকদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। আমরাও খুশি। সরকারের তো মনে করেন এইটাই দায়িত্ব যে আমাদেরকে ঠিক মতন কাজ সবকিছু দেওয়ার দায়িত্ব। বেতনটা বাড়াইছে, এটা সব আমাদের স্যারেরা যদি বাড়ায় এভাবে তাহলে আমরা অনেক খুশি। আমরা চাই কাজ করতে, আমরা পেটে দেয় কাজ করি, জানি আমরা সরকার বেতন বাড়াচ্ছে তাতেই আমরা খুশি। কারখানা কর্তৃপক্ষ বলছেন, সব পক্ষ নতুন মজুরি কাঠামো মেনে নেয় কারখানায় ফিরেছেন শ্রমিকরা। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজ করছেন তারা। গতকালকে থেকেই কাজ পুরোদমেই চলতেছে, কোনো অসন্তুষ্টি নাই। আজকেও কর্মপরিবেশ বিরাজ করতেছে, খুব ভালো। আশা করতেছি আমরা এখন থেকে পুরোদমেই ফ্যাক্টরি চালাতে পারবো। সরকার যে গ্রেডটা ডিক্লেয়ার করেছে সে অনুযায়ী আমরা প্রত্যেককে ওই গ্রেড অনুযায়ী পেমেন্ট করেছি এবং সেই দিক থেকে আমাদের এখানে অত্র এলাকায় যে গার্মেন্টসগুলো আছে এই সমস্যাটা নাই। তবে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত 10টি কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বের হয়ে গেছেন। ফলে ওই কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। নতুন কাঠামোয় প্রথম গ্রেডে 18,257 টাকা ও সপ্তম গ্রেডে 8,000 টাকা পাবেন একজন পোশাক শ্রমিক। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রোহিঙ্গা সংকট সমাধানে এবার নতুন কৌশল খুঁজছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন মনে করছেন, প্রধানমন্ত্রী দেয়া প্রস্তাব দুই দেশের সমঝোতার ক্ষেত্রে প্রতিফলিত হয়নি। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বলেও মনে করছেন তিনি।
সেনা নির্যাতনের মুখে 2017 সালে 25 আগস্ট মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় নেপিদো। দফায় দফায় আলোচনা ও দ্বিপাক্ষিক চুক্তি শেষে গেল 15 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও তা কার্যকর হয়নি। এমন অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী বলছেন সংকট সমাধানে নতুন কৌশল খোঁজা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যে 5টি প্রস্তাব দেন তার ভিত্তিতেই তৈরি হবে নতুন কর্মপরিকল্পনা। পরবর্তীতে আমাদের নেগোসিয়েশনে সেই প্রস্তাবগুলো রিফ্লেক্টিভ হয়নি। এইটার আমাদের সমাধান আমরা চাই এবং আমাদের নতুন হয়তো কী ধরনের স্ট্র্যাটেজি নিলে আমাদের উদ্দেশ্য সফল হবে। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান রোহিঙ্গাদের কারণে কোনো অস্থিরতা তৈরি হলে তার প্রভাব প্রতিবেশী সব দেশের উপর পড়বে। বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, থাইল্যান্ডের অর্থনীতি ও নিরাপত্তাও হুমকিতে পড়বে। দায়িত্ব হওয়া উচিত যে কোনো ধরনের অস্থিতিশীলতা এই রিজিয়নে আপনার যাতে সৃষ্টি না হয়। আমি সেই জন্যই আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ একযুগে যাতে অনিশ্চয়তা না হয় সেই জন্য কাজ করবেন। শেখ হাসিনার সরকারের প্রতি পশ্চিমা দেশের সমর্থনের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন নির্বাচন নিয়ে 22 জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের ব্রিফ করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর জানাতে আমাদের সঙ্গে সাইদ সাদি রয়েছেন। আজ বিপিএল খেলা নেই, তবে গতকাল বিপিএল খেলার মধ্যে মুশফিক অসাধারণ একটা ইনিংস খেলেছেন। অবশ্যই সিলেট পর্ব শুরু হচ্ছে এবং সিলেটে 8টি ম্যাচ রয়েছে। কাল খুলনা এবং সিলেটের ম্যাচ রয়েছে। খুলনা আপনি জানেন 4টি ম্যাচের এই ব্যাকফুটে রয়েছে এবং সিলেটও 3 ম্যাচে মাত্র 1টি জিতেছে। অবশ্যই ঘরের মাঠে তারা জিততে চাইবে, সেই খবরগুলো জানাচ্ছে। 9:21 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বিপিএলের সিলেট পর্ব শুরু কাল। ঘরের মাঠে ভাগ্য ফেরাতে চায় সিলেট সিক্সার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিক্সার্সের ম্যাচ সন্ধ্যা 6:30টায়। শুধু তারকা ক্রিকেটারদের ওপর ভরসা নয়, দল হয়ে খেলার পরামর্শ ম্যানেজমেন্টের। এদিকে একটা জয়ের জন্য মরিয়া খুলনা টাইটান্স। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মাহমুদুল্লাহর দল লড়বে রাজশাহী কিংসের বিপক্ষে। বিপিএলের সবচেয়ে তারকাবহুল দল বললে ভুল হবে না। ওয়ার্নার, পুরান, তাসকিন, লিটন, সাব্বির আলামিনদের নিয়ে গড়া দলও ঢাকা পর্বে ব্যর্থ। 2 হার, কষ্ট করে জয় এসেছে একটা। এখনও সেরা কম্বিনেশন খুঁজে পাননি কোচ। ঘরের মাঠে ফিরে আশা ফিরছে। গেলবার সিলেট পর্বে দুর্দান্ত ছিল সিক্সার্স, এবারও ভালো কিছুর লক্ষ্য। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সতর্ক থাকছেন কাপালিরা। 4 ম্যাচে 2 জয়ে টেবিলের 4 নম্বরে রয়েছে তামিম ইমরুলের দল। ফার্স্ট 2 ম্যাচ আমরা খুব ভালো খেলছি, লাস্ট ম্যাচটা আমাদের হয়ে গেছে। তো আমাদের টার্গেটই থাকবে যে প্রতিটা ম্যাচ আমাদের ভালো কিছু করা। তো আমাদের টার্গেট থাকবে উইন করার, কিন্তু আমরা দেখা যায় 4টা ম্যাচ থেকে অনেক কিছু আমাদের নির্ভর করতেছি। মিরাজের ওপেনিং বাজি, মুস্তাফিজের কারিশমা, মুমিনুল জাকিরদের কার্যকরী ইনিংসে ছন্দে রয়েছে রাজশাহী। 2 জয়ে ভালোভাবেই রয়েছে রেইসে। আত্মতুষ্টিতে না ভোগে ধারাবাহিকতা চায় কিংস। আমরা মাত্র 2 ম্যাচে জয় পেয়েছি, এখনো লিগের 8 ম্যাচ বাকি। ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বোলিংয়ে আমরা বেশ শক্তিশালী। সিলেটের উইকেট ঢাকার চেয়েও ভালো। টানা 4 হারে আত্মবিশ্বাস তলানিতে খুলনা টাইটান্সের। টিকে থাকার লড়াইয়ে ভুলের সুযোগ নেই। ভেন্যু বদলে ভাগ্যেরও পরিবর্তনের প্রত্যাশায় মাহমুদুল্লাহ। এখনো তো 8টা ম্যাচ আছে আমাদের, তো এখনই অত বড় চিন্তা করতেছি না। আমি একটু আগে যেটা বললাম যে একটা ম্যাচ জেতা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ওই ফ্লোটা পাই, টুর্নামেন্টে এখনো অনেক কিছু বাকি আছে যেটা আমি এখনো বিশ্বাস করি। তো আমরা যদি আস্তে আস্তে জিতা শুরু করি, আমার কাছে আমি বিশ্বাস করি যে আমাদের টিমও বিশ্বাস করে যে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। শেষ ম্যাচে মেজাজ হারাতে দেখা গেছে মাহমুদুল্লাহকে। দলকে এক সূত্রে গাঁথতে একটা জয় খুব দরকার টাইটান্সদের। নতুন ভেন্যু, নতুন উইকেট, নতুন পরিবেশে নতুন করে শুরু করতে চায় দলগুলো। ঘরের মাঠে দর্শকদের সামনে জয় পেতে মরিয়া সিলেট সিক্সার্স। অন্যদিকে খুলনা টাইটান্স এখনো জয় না পেলেও মুস্তাফিজ, মিরাজদের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেতে চায়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। অধিনায়ক হিসেবে মিরাজ সফল কিনা সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা বিপিএল এর শেষ পর্যন্ত। তবে মিরাজ, মুস্তাফিজের মতো তরুণদের বড় দায়িত্বে দেখে খুশি নির্বাচক হাবিবুল বাশার। বলছেন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে সাহায্য করবে তরুণদের উঠে আসা। তবে এখন পর্যন্ত পরীক্ষিতদের পারফরমেন্সে স্বস্তি পাচ্ছেন না নির্বাচকেরা। অনেক ভালো ভালো ক্রিকেটে খেলে থাকেন, মানটাও কিন্তু অনেক ভালো। সেখানে আমাদের তরুণরা দায়িত্ব নিচ্ছেন, ডিসিশন নিচ্ছেন, তো মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটা বিষয়। বা আসলে বলতে পারবো যে আসলে আমরা কাউকে পেলাম কি পেলাম না। অবভিয়াসলি প্রথম 4 ম্যাচে কাউকে পাইনি, বাট আমরা তাকিয়ে আছি এখনো যে
এই বিপিএল আমাদের কাউকে উপহার দেবে যাকে আমরা পাওয়ার হিটার হিসেবে ব্যবহার করতে পারবো বাংলাদেশ। বিপিএল চাপ নিতে শেখাচ্ছে ক্রিকেটারদের, বলছেন ঢাকা ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ সুজন। বিশ্বাস এই টুর্নামেন্টের অভিজ্ঞতা আন্তর্জাতিক সার্কিটে কাজে আসবে। নিজ দল ঢাকার পারফরমেন্সে সন্তুষ্ট সুজন সিলেট পর্বেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য। দারুণ একটা স্টেজ আমি মনে করি, এবং এখানে স্টেজে মানে যত আমরা ভালো করব, এক্সিকিউট করতে পারবো নিজেদের স্কিলকে, তাহলে সব কিছু এখানেই বেটার হবে। তো সোফার আমি মনে করি আমরা ভালো করছি, এবং এই টুর্নামেন্টটা আরও ইনশাল্লাহ সামনে আরও খেলা আছে, আরও জমজমাট হবে, আরও ভালো হবে, আরও কম্পিটিটিভ ম্যাচ হবে, সেটাই আশা করি। লড়াই করে জয় পেতে হচ্ছে দলগুলোকে। ব্যতিক্রম ঢাকা, এখনও কঠিন পরীক্ষায় পড়তে হয়নি, কিন্তু একবার পা ফসকালেই গুনতে হবে মাসুল, জানা আছে ম্যানেজমেন্টের। তাই সিলেটের নতুন কন্ডিশনেও মোমেন্টাম ধরে রাখার দিকে জোর দিচ্ছে ডায়নামাইটস। একটা সময় গিয়ে নকআউট স্টেজ আছে, সুতরাং ওই জায়গাটা ইম্পর্টেন্ট, মোমেন্টামটা ধরে রাখাটা খুবই জরুরি। তো প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সিলেটে 2টা ম্যাচ খেলবো আমরা, রাজশাহী সিলেটের সাথে 2টা ম্যাচ ইম্পর্টেন্ট। আমরা চাই ধরে রাখতে আমাদের মোমেন্টামটা। তো মাশাআল্লাহ সবচেয়ে বড় কথা যে আমাদের লোকাল ছেলেরা খুব ভালো করছে, এটা আমাদের জন্য খুব একটা প্লেজিং ব্যাপার আমার জন্য। রাতারাতি তারকা বনে যাওয়া আলিস ইসলামকে নিয়ে দুশ্চিন্তা আছে। এই স্পিনারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, তবে সুজনের বিশ্বাস পরীক্ষায় উতরে যাবেন ইসলাম। সব দল এর মধ্যেই চলে গেছে সিলেটে। মঙ্গলবার যাবে ডায়নামাইটস, বুধবারে তাদের প্রতিপক্ষ রাজশাহী। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জোহানেসবার্গ টেস্টে ডুয়ানে অলিভিয়ের ও কাগিসো রাবাদার তোপে বিধ্বস্ত পাকিস্তান। চতুর্থ দিন প্রথম সেশনে 273 রানে অল আউট সারফরাজের দল। 107 রানে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল সাউথ আফ্রিকা। ঘরের মাঠে টানা 7ম সিরিজ জয় প্রোটিয়াদের। 3 উইকেটে 153 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে অলিভিয়ের। অ্যাডিলেডে ডু অর ডাই ম্যাচে নামবে ভারত, আর 1 ম্যাচ আগে সিরিজ পকেটে পড়তে চায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডে কাল সকাল 9:20 টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলতে চায় বাংলাদেশ। কাজটা কঠিন হলেও অসম্ভব মনে করছেন না গোলাম রাব্বানী ছোটন। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হেড কোচ। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। গতবার তো আপনার টিমের সংখ্যা কম ছিল, ভেন্যুতে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা ডাইরেক্ট খেলছি। যেহেতু এবার টিমের সংখ্যা বেশি হতে আপনার আবার দ্বিতীয় রাউন্ড খেলতে হচ্ছে। আমরা আশাবাদী যে সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা এবারও গতবারের মতো ফাইনাল রাউন্ডে যাব। বাছাই পর্বকে সামনে রেখে 5 জানুয়ারি শুরু হয়েছে অনূর্ধ্ব-16 দলের প্রস্তুতি। নিজেদের নিখুঁত করার পাশাপাশি প্রতিপক্ষ নিয়ে চলছে পরিকল্পনা। এছাড়া গত বছর মিয়ানমারে অলিম্পিক বাছাই পর্ব খেলেছে জাতীয় দল। সেই দলের 10 জন রয়েছেন অনূর্ধ্ব-16 দলেও। পরিচিত কন্ডিশন ও অভিজ্ঞতা বাড়তি সুবিধা পাবে লাল সবুজ। মিয়ানমারের মাঠ সম্বন্ধে এবং বাকি সব কিছুই কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স আছে। যেহেতু আমাদের এই মেয়েরাই কিন্তু গত কিছুদিন আগে মিয়ানমারে আমরা খেলে আসছি, এগুলি আমাদের সব কিছু কাজে লাগবে। আর সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমরা একটা প্র্যাকটিসের সুযোগ পেয়েছি। দীর্ঘ 2 মাস পরে আমাদের খেলা হচ্ছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই মেয়েরা একটা ভালো ফুটবল খেলবে। 15 সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে 8 দলের চূড়ান্ত রাউন্ড। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় সর্বোচ্চ গোলের মালিক মেসি এবার উঠলেন নতুন উচ্চতায়। এইবারের বিপক্ষে গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে 400 গোলের মাইল ফলক স্পর্শ করেন বার্সা সুপারস্টার। বর্তমানে খেলছেন এমন কোনো ফরওয়ার্ড নেই মেসির আশেপাশে। 311 গোল নিয়ে দুয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার খবর এই ছিল আমার কাছে, আরো কিছু খবর জানাচ্ছেন খালেদ নুসরাত। সাদি, আপনাকে ধন্যবাদ। নতুন বছরের শুরুতেই চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পাইকারি ও খুচরা বিক্রেতারা দাম বাড়ার পেছনে মিল মালিকদের অতি মুনাফার প্রবণতাকে দায়ী করলেন। সরজমিন অনুসন্ধানে জানা গেল আরও কিছু কারণ। দাম কত বেড়েছে, এর পেছনে সুনির্দিষ্ট কি কারণ তা সরজমিনে অনুসন্ধানে প্রথমে যাওয়া হয় রাজধানীর সবচেয়ে বড় চালের আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কারওয়ান বাজারে। দেখা গেল মিনিকেট, নাজির শাইল, আটাশ, স্বর্ণাসহ সব প্রজাতির চাল বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে, আর কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। রাজধানীর বড় বড় চালের আড়তদার এবং ব্যবসায়ীরা বলছেন চালের এই দাম বাড়ার পেছনে তাদের কোনো হাত নেই। তারা দায়ী করছেন চালের এই দাম বাড়ার পেছনে দেশের বড় বড় অটো রাইস মিলস মালিকরাই দায়ী। তারা নির্দিষ্ট করে বলছেন নওগাঁ, দিনাজপুর, রাজশাহী এবং কুষ্টিয়া এই 4টি জেলার অটো রাইস মিলস মালিকরা চাইলেই চালের এই দাম স্থিতিশীল রাখতে পারে। অভিযোগের বিষয়ে চালকল মালিকদেরই বা বক্তব্য কি? বেশি অভিযোগের তীর যার দিকে সেই অটো রাইস মিলের মালিক আব্দুর রশিদ বেমালুম অস্বীকার করলেন অভিযোগ।
বাজার বাড়ার কারণে যে অস্থিতিশীল অবস্থা হয়েছে, যে চাল পাবো না, চাল সিন্ডিকেট হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সিন্ডিকেট করার সুযোগ বাংলাদেশের মাটিতে আর কেউ এই সুযোগ পাবও না। অনুসন্ধানে জানা গেল দাম বৃদ্ধির আরও কিছু কারণ: মিল মালিকদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা, চালের আমদানি শুল্ক বৃদ্ধি, নির্বাচন ও শৈত্যপ্রবাহ এবং সরকারের আমন সংগ্রহ করার সময়ে পাইকারি বিক্রেতারা খুচরা বিক্রেতার কাছ থেকে নিয়ে মজুত করা। আমার ধারণা যে এটা কোনো ঘাটতি নেই, এটা কারসাজি, জাস্ট এটা সরকারের দেখা উচিত। হঠাৎ বাজার মানে 3-4 করে কেজিতে বাইরে গেছে, এটা মিল মালিকের হাতে সব কিছু। যে কয়েকজন বড় বড় অটো লাইস মিল আছে, এরা ইচ্ছে করলে বাজারটা নিয়ন্ত্রণ রাখতে পারে, ইচ্ছে করলে বাজার বাড়াতে পারে। সারা দেশে দাম নিয়ে কোনো কারসাজি হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকির অনুরোধ সাধারণ ক্রেতাদের। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাধারণ ক্রেতারা বাজার মূল্য কঠোরভাবে তদারকির অনুরোধ জানিয়েছেন। তবে যে বিষয়টি নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে চালের দামটি মনিটরিংয়ের জন্য কঠোরভাবে মনিটর করা হয়েছিল, সে কারণে আসলে দামটা সেভাবে বাড়তে পারেনি। তবে নির্বাচনের পরে অসাধু কিছু ব্যবসায়ী চালের বাজার নিয়ন্ত্রণ করছে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বাণিজ্য মন্ত্রী বলেছেন যে চালের মজুদ যথেষ্ট পরিমাণেই আছে। দেখেন, দুইটা বিষয়। আমি আজকে চালকল মালিক সমিতি অর্থাৎ মিলারদের যে মানে সভাপতি আছেন শাহজাহানপুর থেকে জনাব আরিফ হোসেনের সাথে আমার কথা ছিল, একজন ব্যবসায়ী রাজু আহমেদ, তার সঙ্গে আমার কথা ছিল স্পিকে। তো সেই কথায় জনাব আরিফ হোসেন, যিনি চালকল মালিক সমিতির সভাপতি, তিনি বললেন যে তিনি 48 টাকায় যে চাল দিচ্ছেন সেই চাল ঢাকায় বিক্রি হচ্ছে 65 টাকা দরে। তার মানে কেজিতে চালের মধ্যে এখানে ফারাক হয়ে যাচ্ছে 17 টাকা। তিনি বলছেন 48 টাকা করে তারা চাল আগেও দিয়েছেন, এখনও দিতে পারবেন এবং যত চাল দরকার তত চালই দিতে পারবেন, কারণ তাদের কাছে প্রচুর চাল রয়েছে, চালের কোনো সংকট নেই। এবং বরং এই যে চাল তাদের মজুদ আছে সেই চাল যদি এই মুহূর্তে বাজারে তারা না দিতে পারেন তাইলেই তারা সংকটের মধ্যে পড়বেন, কারণ চালের সংরক্ষণ এবং অন্যান্য জিনিস, এত চাল তাদের কাছে, তার মানে কোনো ধরনের কোনো সংকট নেই। আড়তদাররা কি বলছে? আড়তদাররা দুটি জিনিসের প্রতি কথা বলছে। একটা হচ্ছে রাস্তায় চালের ট্রাকে চাঁদাবাজি, আরেকটি হচ্ছে খুচরা বিক্রেতাদের সরকার মনিটরিং করছে না। তবে সরকার মনিটরিং করুক আর না করুক, চালের ক্ষেত্রে ব্যাপারটা এত সেন্সিটিভ, চাল ব্যবসায়ীদের সতর্ক হওয়া উচিত। তারা অধিক মুনাফার লোভে বা তাড়াতাড়ি বেশি টাকা বাড়ানোর লোভে তারা যে মানুষকে জিম্মি করে, কারণ চাল হচ্ছে আমাদের প্রতিদিনের আলো বাতাস হাওয়ার মতো, যে আমাদের সবার স্পর্শকাতর, তো অবশ্যই স্পর্শকাতর, এবং এটি এত প্রয়োজনীয় যেটি লাগবেই। এই সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যদি তারা অতিরিক্ত মুনাফা করতে চেষ্টা করেন তাহলে তাদেরকে অবশ্যই সেটির জন্য তাদের শাস্তির সম্মুখীন হতে হবে নানাভাবে। আমি মনে করি সরকারের মনিটরিংটা এই ক্ষেত্রে বাড়ানো দরকার এবং সরকারের এটিও দেখা দরকার যে কোথায় কোথায় আসলেই চাঁদাবাজি হচ্ছে কিনা। আমার মানে চালের ট্রাক নিয়ে আসার পথে যদি তাদেরকে চাঁদা দিতে হয়, চালের ট্রাক নিয়ে আসার পথে তাদের যদি অন্য কোনো খাতে তাদের খরচটা যদি বেড়ে যায়, সেটি শ্রমিকদের কারণেই হোক, রাস্তায় কোনো দুর্নীতির কারণেই হোক, সেটি সরকারের খতিয়ে দেখে এবং মানে এটি ব্যবস্থা নেওয়া। এই কৃত্রিম সংকটে আড়তদার ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন, কিন্তু যারা আসলে কৃষক রয়েছেন তাদের কাছে তো সেই লাভটা পৌঁছচ্ছে না। একেবারেই না, কারণ ধান উৎপাদনকারীদের কাছে কিন্তু এখন ধানটা নেই। যেই ধানটা থেকে চাল হয়ে তা বিক্রি হয়ে আড়তদারের কাছে বা মিলারদের কাছে রয়েছে, সেটি বেশ কিছু দিন ধরেই রয়েছে। কৃষকরা আগেই সেটি বিক্রি করে দিচ্ছেন এবং আপনারা জানেন যে ধানের তো একটি প্রক্রিয়া রয়েছে, ধান থেকে চাল হওয়ার মাঝখানে বেশ কয়েকটি স্তর রয়েছে। মিলাররা সেই ধাপগুলি পার হন এবং মিলারদের পরে আড়তদাররাও তাদের আড়তে চালটি নিয়ে আসার ক্ষেত্রে পরিবহন সহ সেটি লোডিং আনলোডিং সহ আরও কিছু ধাপ তারা পার হতে হয়। এই দাম বাড়া বা কমার ক্ষেত্রে কৃষকদের কোনো পাওয়া কিন্তু আসলে নাই। আমি সাধারণত মনে করি কৃষকদের তার প্রাপ্য দাম পাওয়া উচিত, কিন্তু এই দামটা যে বাড়ানো হচ্ছে কৃত্রিমভাবে, যেই সংকট নাই সেই সংকট করে যে দামটা বাড়ানো হচ্ছে, এতে আসলে কৃষকদের কোনো লাভই হচ্ছে না। এবং আমি মনে করি যে এইটা সরকারের এটিতে দৃষ্টি দেওয়া উচিত এবং সঠিকভাবে তদারকি করা উচিত, সবকিছু তদারকি করা উচিত। এ মাসের মধ্যেই চালু হচ্ছে IMEI ডেটাবেস তৈরির কাজ। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। এর ফলে হ্যান্ডসেট চুরি, ছিনতাই রোধ এবং সেলফোন ভিত্তিক অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি বন্ধ হবে হ্যান্ডসেটের অবৈধ আমদানি। দিন দিন বড় হচ্ছে মোবাইল হ্যান্ডসেটের বাজার, পাশাপাশি বাড়ছে অবৈধ হ্যান্ডসেট আমদানিও।
এতে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পাশাপাশি গুণগত মান ঠিক না থাকায় এসব হ্যান্ডসেট কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। অবৈধ ও নকল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি IMEI ডেটাবেস চালু করতে যাচ্ছে BTRC। প্রকল্পে অর্থায়ন করছে মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন BMPIA। প্রথমবারের মতো বাংলাদেশে ডিভাইস মার্কেটে একটা ফল দেখেছি এবং সেখানে আমরা দেখেছি যে প্রায় 40% গ্রে মার্কেট, যেটাকে আমরা বলি অবৈধ বাজার, সেটা গ্রো করেছে। সো সেইটা কিন্তু আমাদের জন্য একটা বড় ক্ষতি এবং সরকারের জন্য আরও বড় ক্ষতি। অবৈধ হ্যান্ডসেটের IMEI নাম্বার থাকে না বা থাকলেও তা নকল, ফলে হ্যান্ডসেট চুরি হলে বা হারিয়ে গেলে সেটি শনাক্ত করা সম্ভব হয় না। ডেটাবেস চালু হলে একের অধিক IMEI ব্যবহার করতে পারবে না চোরা কারবারিরা। এছাড়া বৈধ ডিভাইসগুলো শনাক্তের পাশাপাশি এটি কোন নেটওয়ার্ক অ্যাক্সেসে ব্যবহার হচ্ছে বা চুরি হয়েছে সেটাও শনাক্ত করবে এই ডেটাবেস। আমরা এখানে ফ্যাক্টরিতে হিউজ ইনভেস্টমেন্ট করার পরেও যদি দেখি যে না সেট চলে আসতেছে ট্যাক্স না দিয়ে অথবা আন্ডার ইনভয়েসিং দিয়ে, তো আমরা যে বিনিয়োগটা করলাম এখানে, সেক্ষেত্রে তো এত বিনিয়োগ করার পরেও আমরা টিকে থাকতে পারবো না। BTRC বলছে এ মাসেই শুরু হতে পারে ডেটাবেস তৈরির কাজ। এটি সম্পূর্ণ হলে পর্যায়ক্রমে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালু করা হবে, যেখানে হ্যান্ডসেটের বিস্তারিত তথ্য থাকবে। IMEI ব্যবস্থাটা চালু করার জন্য আমাদের অফিস অনেক দিন যাবত চেষ্টা করছে। মানুষের নিরাপত্তার জন্য খুব বড় কাজ হবে। তো হঠাৎ যে এটা হয়ে যাবে তা না, আমরা প্রক্রিয়াধীন আছি। আমরা আশা করতেছি অতি সত্বর, খুব বেশি সময় লাগবে না, অতি সত্বর আমরা এটা শুরু করতে পারবো। দেশে বর্তমানে মোবাইল হ্যান্ডসেটের বাজার প্রায় 10,000 কোটি টাকার, যার 30% অবৈধভাবে আসে বলছে আমদানিকারকরা। IMEI ডেটাবেস তৈরি হলে এসব হ্যান্ডসেটের প্রবেশ বন্ধ হবে বলে আশা করছেন তারা। মৌসুমী আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল নির্বাচন নিয়ে সংলাপের সম্ভাবনা নাকচ। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। মিশকাত বলেছেন, নির্বাচন নিয়ে এখন আলোচনা করে কোনো ফল হবে না। সালমা মনে করছেন, নির্বাচনী সংলাপকে শুভেচ্ছা সংলাপে ঘুরিয়ে নেবেন না আশা করি। হাসানের মত, রোগী মরে যাওয়ার পর ডাক্তার আসা আর নির্বাচনের পর সংলাপে বসা একই বিষয়। রোমা বলেছেন, দয়া করে সংলাপের সম্ভাবনা নাকচ করবেন না। সেমন্তী বলছেন, সংলাপের চাইতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন বেশি জরুরি। আব্দুল্লাহ বলছেন, আশা করি এর মাধ্যমে নতুন সিদ্ধান্তে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো। তাসমিয়া বলছেন, এসব বাদ দিয়ে বিএনপি সংসদে যাওয়া উচিত। রাকিব বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই নির্বাচন, এখন এসব আলোচনা অনর্থক। ওমর বলেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে উপযুক্ত সিদ্ধান্ত আশা করি। প্রণবের মত, দল পুনর্গঠন নিয়ে বিএনপির নিজেদের মধ্যেই সংলাপ করা উচিত। দর্শকদের ধন্যবাদ তাদের পাঠানো মতামতের জন্য। দোহার নবাবগঞ্জ এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমি খোঁজার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা 1 আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। দুপুরে নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে এক গণসংবর্ধনায় কথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, যথাযথ কর্তৃপক্ষকে ইতিমধ্যে জমি খুঁজতে বলা হয়েছে। 7 থেকে 800 একরের খাস জমি খোঁজা হচ্ছে। জমি পাওয়া গেলেই অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে। এতে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এলাকার অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সমন্বয় রেখে ঢাকা মহানগরের সঙ্গে সরাসরি একটি রাস্তাও তৈরি করা হবে বলে জানান সালমান এফ রহমান। নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। বলেন, কোনো ধরনের দুর্নীতি, সন্ত্রাস ও মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু আমরা বক্তব্য দিতে পারলাম না বিধায় নবাবগঞ্জ আগে বলেছি আমাদের দুটো লাভ হবে। একটা, ওখানে অনেকগুলি বড় মিল কারখানা হবে যেখানে আমাদের যুবকরা কর্মসংস্থানের সমস্যা হবে, সমাধান হবে। এবং তার সাথে এই ধরনের যে ইকোনমিক জোন, অর্থনৈতিক অঞ্চলরা, ওখানে কিন্তু যারা নতুন উদ্যোক্তা, যারা নিজে ব্যবসা শুরু করতে চায়, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে। তো আমরা ইনশাল্লাহ সেটাও করব। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে।